এই লেকচারে আমরা সেমিকন্ডাক্টিং মেটেরিয়াল সম্বন্ধে আলোচনা করব। আমরা আগের লেকচারগুলোতে মেটাল, ইনসুলেটর এবং সেমিকন্ডাক্টর এদের ব্যান্ড স্ট্রাকচার নিয়ে কথা বলেছি এবং সেখানে আমরা বলেছিলাম যে মেটালের ক্ষেত্রে এই রেজিস্টিভিটির ভ্যালুটা খুব কম হয়, এইরকম অর্ডারের হয় 10⁻⁻8 থেকে 10⁻�6 ওহম মিটার। আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এই যে রেজিস্টিভিটিটা একটু বেশি হয়, সেটা হচ্ছে 10⁻⁵ থেকে 10⁻+4 ওহম মিটার। আর ইনসুলেটরের ক্ষেত্রে রেজিস্টিভিটির মান সব থেকে বেশি 10⁻7 থেকে 10⁻8 ওহম মিটার হয়। তো এইবারে এই যে সেমিকন্ডাক্টিং মেটেরিয়াল যেগুলো রয়েছে, কিছু কিছু সেমিকন্ডাক্টিং মেটেরিয়াল হচ্ছে এলিমেন্টাল সেমিকন্ডাক্টর, যেমন কি জার্মেনিয়াম, সিলিকন। এরা হচ্ছে পিরিয়ডিক টেবিলের গ্রুপ 4 যেটা রয়েছে, সেই গ্রুপ 4-এর দুটো এলিমেন্ট, যেমন কি জার্মেনিয়াম এবং সিলিকন। এবং এদের ক্ষেত্রে এই যে রেজিস্টিভিটির যে ভ্যালুটা, এটা 0.6 থেকে 1.5 × 10⁻³ ওহম মিটার এরকম অর্ডারের হয়। অর্থাৎ জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.6 হয় এবং সিলিকনের ক্ষেত্রে 1.5 × 10⁻³ ওহম মিটার হয়। এগুলো হচ্ছে এলিমেন্টাল সেমিকন্ডাক্টরের উদাহরণ। আর এছাড়া কিছু রয়েছে যেগুলো হচ্ছে কম্পাউন্ড সেমিকন্ডাক্টর। কম্পাউন্ড সেমিকন্ডাক্টর যেমন কি গ্যালিয়াম আর্সেনাইড রয়েছে, ইন্ডিয়াম ফসফাইড, ক্যাডমিয়াম সালফাইড, এগুলো হচ্ছে কম্পাউন্ড, অর্থাৎ দুটো এলিমেন্ট মিলে একটা কম্পাউন্ড তৈরি হয়েছে। তো এই কম্বিনেশনটা গ্রুপ 3 এবং গ্রুপ 5 থেকে হতে পারে। দুটো এলিমেন্ট লাগছে, একটা হচ্ছে গ্রুপ 3 থেকে, একটা গ্রুপ 5 থেকে, অথবা গ্রুপ 2 এবং গ্রুপ 6 থেকেও হতে পারে। তো এই যে সেমিকন্ডাক্টরের ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে যে গ্যাপ যেটা, সেটাকে আমরা ব্যান্ড গ্যাপ বলে থাকি, এটা আমরা আলোচনা করেছিলাম। এই ব্যান্ড গ্যাপটা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে 0.2 থেকে 2.5 ইলেকট্রন ভোল্ট পর্যন্ত হতে পারে, কিন্তু ইনসুলেটরের ক্ষেত্রে এই ব্যান্ড গ্যাপের মানটা অনেকটাই বেশি হয়। যেমন কি ডায়মন্ড, এটা হচ্ছে একটা ইনসুলেটর, এর ক্ষেত্রে 6 ইলেকট্রন ভোল্ট এই অর্ডারের হয়ে থাকে। তো এই যে ব্যান্ড গ্যাপের উপর ভিত্তি করে কি হয়, যে ওয়েভলেংথটা একটা মেটেরিয়াল এমিট করবে বা অ্যাবজর্ব করবে, সেটা এই ব্যান্ড গ্যাপের সাহায্যে ব্যাখ্যা করা যায়। তার কারণটা হচ্ছে যে ব্যান্ড গ্যাপ হচ্ছে এনার্জি, তাহলে এই এনার্জির করেসপন্ডিং ফ্রিকোয়েন্সিটা এমিটেড হবে বা অ্যাবজর্ব হবে। আর সেমিকন্ডাক্টরের আরেকটা প্রপার্টি হচ্ছে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। তার মানে হচ্ছে যে তাপমাত্রা বাড়ালে রেজিস্ট্যান্সটা কমে যাবে, এটাকে আমরা বলছি নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। এখানে একটা চার্ট দেওয়া রয়েছে, এই চার্টে বিভিন্ন এলিমেন্টের ব্যান্ড গ্যাপগুলো সম্বন্ধে দেওয়া আছে। যেমন কি জার্মেনিয়ামের হচ্ছে 0.75, সিলিকনের হচ্ছে 1.16, এগুলো হচ্ছে ব্যান্ড গ্যাপ। এটা একটা ইনসুলেটর, কার্বনটা নিয়ারলি 6 ইলেকট্রন ভোল্টের কাছাকাছি হয়। এটা যদি একটা মেটাল যদি হয়, তাহলে তার ব্যান্ড গ্যাপ নিয়ারলি 0 হয়। এটা আমরা আগেই যে ব্যান্ড স্ট্রাকচার আলোচনা করেছিলাম ইনসুলেটর, মেটাল এবং সেমিকন্ডাক্টরে, সেটা আলোচনা করেছিলাম। তো অ্যাট রুম টেম্পারেচার ডায়মন্ড হচ্ছে ইনসুলেটর, কারণ এটা এই ব্যান্ড গ্যাপের ভ্যালু থেকে বোঝা যাচ্ছে। যেখানে রুম টেম্পারেচারে জার্মেনিয়াম, সিলিকন এগুলো হচ্ছে সেমিকন্ডাক্টর, এবং এসএন অ্যান্ড পিডি এরা হচ্ছে কন্ডাক্টর, কারণ এদের ক্ষেত্রে ব্যান্ড গ্যাপের যে ভ্যালুটা, এটা হচ্ছে 0.08, মানে নিয়ারলি 0, আর পিডির ক্ষেত্রে নিয়ারলি 0, মানে এরা হচ্ছে কন্ডাক্টর। এইবারে সেমিকন্ডাক্টরের আরেকটা বিশেষ ধর্ম যেটা হচ্ছে যে এই সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এই যে কন্ডাক্টিভিটি যেটা রয়েছে বা এফেক্টিভ ব্যান্ড গ্যাপ যেটা রয়েছে, এগুলো আমরা মডিফাই করতে পারি। কীভাবে মডিফাই করতে পারি না, বাই ইন্ট্রোডাকশন অফ ইম্পিউরিটি। আমরা যদি কিছু ইম্পিউরিটি একটা সেমিকন্ডাক্টরের মধ্যে যদি দিই, তাহলে কী হবে, কন্ডাক্টিভিটি এবং ব্যান্ড গ্যাপটা চেঞ্জ হয়ে যাবে। দ্য প্রসেস অফ ইন্ট্রোডাকশন অফ ইম্পিউরিটি, এই যে ইম্পিউরিটি যে আমরা দিচ্ছি একটা সেমিকন্ডাক্টিং মেটেরিয়ালে, সেটাকে ডোপিং বলা হয়। আর এই যে ডিপেন্ডিং অন দ্য নেচার অফ ইম্পিউরিটিস অ্যাডেড, এই যে আমরা ইম্পিউরিটি অ্যাড করছি, তো এই ইম্পিউরিটি অ্যাড করার উপর ভিত্তি করে সেমিকন্ডাক্টরকে দুটো ভাগে ক্লাসিফিকেশন আমরা করে নিচ্ছি। একটা হচ্ছে পিওর অর ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর, আর একটা বলছি ইম্পিউরিটি অর এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর। ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর যেটা আছে, সেখানে কোনো রকম ইম্পিউরিটি থাকবে না, সেটা একটা পিওর হবে, ওই জন্য নামটা হচ্ছে পিওর। আর আরেকটা যেটা রয়েছে যে ইমপিওর বা ইম্পিউরিটি অর এক্সচেঞ্জিং সেমিকন্ডাক্টর, তার মানে যেটা হচ্ছে যে এখানে আমরা বাইরের থেকে কোনো নির্দিষ্ট এলিমেন্ট সেমিকন্ডাক্টরের মধ্যে অ্যাড করে তার ব্যান্ড গ্যাপ বা কন্ডাক্টিভিটি এগুলো চেঞ্জ করার চেষ্টা করব। কিভাবে চেঞ্জ করব সেটা আমরা পরে আলোচনা করব। বাট এই লেকচারে আমরা মূলত পিওর অর ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর সম্বন্ধে
একটু ডিসকাশন করব। তো জার্মেনিয়াম এবং সিলিকন এই দুটো হচ্ছে পিওর সেমিকন্ডাক্টরের উদাহরণ বা আনডোপড সেমিকন্ডাক্টরের উদাহরণ। এবং এই যে এই দুটো এলিমেন্ট যেটা রয়েছে এদের যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি যেটা হবে সেটা কিভাবে ডিটারমাইন্ড হবে, থার্মালি জেনারেটেড ক্যারিয়ার, যে সমস্ত চার্জ ক্যারিয়ারগুলো তাপমাত্রা প্রয়োগ করলে যেগুলো সৃষ্টি হয় অর্থাৎ থার্মালি জেনারেটেড ক্যারিয়ারের উপর ভিত্তি করে এদের কন্ডাক্টিভিটিটা ডিটারমাইন্ড হবে। তো আমরা এদের কন্ডাকশন মেকানিজমটা এবারে ডিসকাশন করব। তার আগে আমরা একটা সিলিকনের 2 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন সম্বন্ধে একটু আমরা জেনে নিই। এটা হচ্ছে একটা সিলিকন ক্রিস্টালের 2 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন। তো আমরা আলোচনা করেছিলাম আগে যে সিলিকনের ক্ষেত্রে 14টা ইলেকট্রন থাকে, n=1 এ 2টো থাকছে, তারপর একটাতে 8টা থাকছে, এবং যেটা সবথেকে বাইরের যেটা কক্ষপথ সেখানে 4টে ইলেকট্রন থাকছে। তাহলে এই 4টে হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে এইটা যদি একটা সিলিকন অ্যাটম হিসেবে আমরা যদি কনসিডার করি তাহলে এর চারিদিকে এই 1টা 2টো এবং 3টে 4টে, এই 4টে ইলেকট্রন রয়েছে। এখন এই সিলিকনটার আশেপাশে আরও 4টে সিলিকন থাকবে, যেমন কি এইটা, এই একটা অ্যাটম, এই একটা অ্যাটম, এই একটা অ্যাটম, এই একটা অ্যাটম, এবং এই প্রত্যেকটা অ্যাটমের ক্ষেত্রেও একই কনফিগারেশন থাকবে, অর্থাৎ বাইরের যেটা থাকবে 4টে করে ভ্যালেন্স ইলেকট্রন থাকবে। তাহলে কি হবে, এই যে একটা অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রন এবং অপর একটা অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রন এরা দুজন মিলে একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি করছে। তাহলে এই একটা বন্ড ফর্মেশন হলো, এই একটা বন্ড ফর্মেশন হলো, এই একটা বন্ড ফর্মেশন হলো, এই একটা বন্ড ফর্মেশন হলো। এরকম প্রত্যেকটা সিলিকন অ্যাটম তার আশেপাশের 4টে যে সিলিকন অ্যাটম থাকবে ঠিক এইভাবে কিন্তু বন্ড ফর্মেশন করবে। তো এই যে ফিগার যেটা আছে এটা আমরা 2 ডাইমেনশনালে দেখাচ্ছি, কিন্তু সিলিকন ক্রিস্টাল তো 3 ডাইমেনশনাল হয়। তাহলে 3 ডাইমেনশনাল একইভাবে অর্থাৎ একে অপরের সঙ্গে এইভাবে বন্ড ফর্ম করে একটা সিলিকন ক্রিস্টাল তৈরি হবে। তো তাহলে একটা সিলিকন ক্রিস্টাল দেয়ারফর এক্সিবিটস এ 3 ডাইমেনশনাল রেগুলার নেটওয়ার্ক টাইপ স্ট্রাকচার। নেটওয়ার্ক কেন বললাম, যেহেতু একে অপরের সঙ্গে যুক্ত হয়ে একটা নেটওয়ার্কের মতন তারা একটা স্ট্রাকচার তৈরি করছে, ওই জন্য আমরা যেটা বলছি যে 3 ডাইমেনশনাল রেগুলার নেটওয়ার্ক টাইপ স্ট্রাকচার। তো আমরা ছবিতে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে 2 ডাইমেনশনাল স্ট্রাকচার। আর এই যে অল দ্য ভ্যালেন্স ইলেকট্রন অর্থাৎ যে সমস্ত ভ্যালেন্স ইলেকট্রন যেগুলো রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু বন্ড ফর্ম করাতে যুক্ত রয়েছে। তাহলে কি হচ্ছে যে নো ইলেকট্রন ইজ ফ্রি, তাহলে কোনো ইলেকট্রন কিন্তু ফ্রি থাকছে না, কারণ প্রত্যেকেই তো বন্ড ফর্ম করছে। তাহলে ইলেকট্রন যদি ফ্রি যদি না থাকে তখন কি হবে, তাহলে কোনো কন্ডাকশন প্রসেস হবে না, এবং এটা কিন্তু 0 কেলভিনের জন্য প্রযোজ্য। অর্থাৎ 0 কেলভিন টেম্পারেচারে সমস্ত ইলেকট্রনগুলো বন্ড ফর্ম করে থাকবে এবং কোনো ইলেকট্রন ফ্রি থাকবে না, তাহলে কন্ডাকশন হবে না। তাহলে কি হচ্ছে যে পিওর সিলিকনটা 0 কেলভিন টেম্পারেচারে কিন্তু একটা ইনসুলেটরের মতন আচরণ করবে। অ্যাজ দ্য টেম্পারেচার ইনক্রিজেস অ্যাবাভ 0 কেলভিন, আমরা যখন 0 কেলভিনের ওপরে টেম্পারেচারটা বাড়িয়ে দেবো, সাম অফ দ্য ভ্যালেন্স ইলেকট্রনস মে অ্যাকিউয়ার সাফিসিয়েন্ট থার্মাল এনার্জি টু ব্রেক দেয়ার কোভ্যালেন্ট বন্ডস অ্যান্ড বিকাম ফ্রি ফ্রম দ্য ইনফ্লুয়েন্স অফ কোর্স অফ দ্য অ্যাটমস। তাহলে আমরা তাপমাত্রা বাড়ালে কি হবে, যে কিছু কিছু ভ্যালেন্স ইলেকট্রন যেগুলো বন্ড ফর্ম করে থাকবে তারা কি করবে, সেই বন্ডটা ব্রেক করবে, ব্রেক করে ফ্রি হয়ে যাবে। যদি ফ্রি হয়ে যায় তখন কি হবে, দিস ইলেকট্রনস মুভ র্যান্ডমলি ইন দ্য ক্রিস্টাল অ্যান্ড আর রেফার টু অ্যাজ দ্য কন্ডাকশন ইলেকট্রন। তাহলে তারা সেই ক্রিস্টালের মধ্যে মুভ করতে পারবে এবং সেই সমস্ত ইলেকট্রনগুলোকে আমরা কি বলবো, যে কন্ডাকশন ইলেকট্রনস। এইবারে কি হবে, যখন একটা ইলেকট্রন বন্ডটাকে ব্রেক করলো তখন সেই জায়গায় একটা এমটি স্পেস তৈরি হলো, সেটাকে আমরা হোল বলছি। এই হোলটাও কিন্তু একটা কারেন্ট ক্যারিয়ার হিসাবে বিহেভ করবে, অর্থাৎ ইলেকট্রন যেমন একটা কারেন্ট ক্যারিয়ার, এটা হচ্ছে নেগেটিভ, হোলটা হচ্ছে একটা পজিটিভ কারেন্ট ক্যারিয়ার। তাহলে কি হচ্ছে, যে যখন একটা ভ্যালেন্স ইলেকট্রন ব্রেক হয়ে যাচ্ছে কোভ্যালেন্ট বন্ড থেকে, তাহলে আলটিমেটলি একটা ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হচ্ছে, একসঙ্গে দুজন জেনারেট করছে, এবং এরা দুজনেই হচ্ছে ক্যারিয়ার্স অফ ইলেকট্রিসিটি। তাহলে এটা ছবিতে এইভাবে আমরা বলতে পারি, যেমন কি এই যে এই জায়গা যেটা রয়েছে, এই জায়গায় আগে একটা ইলেকট্রন ছিল, সেই ইলেকট্রনটা এই বন্ড ব্রেক করে এই জায়গাতে চলে এসছে, তার মানে এটা হচ্ছে একটা ফ্রি ইলেকট্রন, এখন সেটা এই ক্রিস্টালের মধ্যে মুভ করতে পারবে। তাহলে এই যে ইলেকট্রনটা এখান থেকে বেরিয়ে চলে এলো, তাহলে এখানে একটা ভ্যাকেন্সি তৈরি হলো, সেই ভ্যাকেন্সিটার নামই হচ্ছে হোল। তাহলে হোল এবং ইলেকট্রন এরা দুজনেই হচ্ছে কিন্তু চার্জ ক্যারিয়ার, এবং একসঙ্গে এই দুটো ক্যারিয়ার্স অফ ইলেকট্রিসিটি প্রডিউস হয়। এইবারে কি হবে, যে যখন হোয়েন এ ভ্যালেন্স ইলেকট্রন লোকেটেড অ্যাডজাসেন্ট টু এ হোল অ্যাকুয়ার্স সাফিসিয়েন্ট থার্মাল এনার্জি, ইট মে জাম্প ইনটু দ্য হোল পজিশন টু রিকনস্ট্রাক্ট দ্য ব্রোকেন কোভ্যালেন্ট বন্ড অ্যান্ড এ হোল ইজ ক্রিয়েটেড অ্যাট দ্য ইনিশিয়াল পজিশন অফ দ্য ইলেকট্রন। এটা এইভাবে বুঝতে হবে, এই যে এখানে একটা হোল তৈরি হলো,
এইবার এই হোলের পাশে তো অনেকগুলো ইলেকট্রন রয়েছে, যেমন এখানে ইলেকট্রন রয়েছে, এখানে ইলেকট্রন রয়েছে। এবার আমরা যদি থার্মাল এনার্জি যদি দিই তখন কী হবে, ধরা যাক এই ইলেকট্রনটা আবার এই হোলে চলে এলো এবং এই হোলটাকে সে পূরণ করে দিল, অর্থাৎ এখানে আবার নতুন করে একটা বন্ড তৈরি হলো। এবং এই প্রসেসটাকে আমরা হচ্ছে রিকনস্ট্রাকশন। মানে আগে যেমন ইলেকট্রনটা বন্ড ব্রেক করে বাইরে বেরিয়ে গেল, যদি একটা ইলেকট্রন আবার থার্মাল এনার্জি পেয়ে এই জায়গাটা ছেড়ে বেরিয়ে এসে এখানে যদি চলে আসে, তখন সেটাকে আমরা রিকনস্ট্রাকশন অফ বন্ড বলি বা রিকম্বিনেশন প্রসেস বলি। তাহলে এই ইলেকট্রনটা এখানে চলে এলে এই জায়গাতে কিন্তু আবার আরেকটা হোল কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তার মানে যেটা হচ্ছে, থার্মাল এনার্জি যখন আমরা অ্যাপ্লাই করছি তখন এই হোলের কিন্তু একটা মুভমেন্ট হচ্ছে। এখন এই হোলটা থাকবে না, সেই হোলটা এই জায়গাতে সৃষ্টি হবে। আবার এই হোলে হয়তো আবার পাশের থেকে আরেকটা ইলেকট্রন আসতে পারে, তখন এইখানে আবার রিকনস্ট্রাকশন হয়ে যাবে, এইখানে একটা হোলের সৃষ্টি হবে। তাহলে ঠিক এইভাবে হোলের মুভমেন্ট হয়। ইলেকট্রনের যেমন মুভমেন্ট যেমন হয়, তেমনি হোলেরও কিন্তু মুভমেন্ট হয়। এবং মোশন অফ দ্য ইলেকট্রনস মে বি রিগার্ডেড অ্যাজ দ্য মোশন অফ দ্য হোল ইন অপোজিট ডাইরেকশন, অর্থাৎ ইলেকট্রনের মোশন যেদিকে হবে হোলের মোশনটা অপোজিট দিকে হবে। এবং এদের চার্জ হচ্ছে অপোজিট, এবং অপোজিট দিকে তারা মুভ করে। আমরা যদি কোনো ইলেকট্রিক ফিল্ড যদি অ্যাপ্লাই করি তাহলে তারা দুজন দুদিকে মুভ করবে এবং আলটিমেটলি একটা কারেন্ট তৈরি হবে। তো আমরা 0 কেলভিনে একটা ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের যে এনার্জি ব্যান্ড, সেটা আমরা কিন্তু আগেই দেখিয়েছিলাম, আরেকবার আমরা দেখিনি, যে এটা হচ্ছে একটা এনার্জি ব্যান্ড। এটা হচ্ছে নিচেরটা থাকবে ভ্যালেন্স ব্যান্ড, ওপরটা হবে কন্ডাকশন ব্যান্ড। এই যে ভ্যালেন্স ব্যান্ড এটা হচ্ছে যে আমরা দেখাবো যে এটা হচ্ছে বেসিক্যালি ফুল অফ ইলেকট্রনস, কিন্তু কোনো ইলেকট্রন যদি এখান থেকে বেরিয়ে ওপরে চলে যায় তাহলে এখানে কিন্তু হোল তৈরি হবে। মানে ভ্যালেন্স ব্যান্ডে বেসিক্যালি কী হবে না, হোলের মুভমেন্ট হবে। আর যেটা কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো কন্ডাকশন ব্যান্ডে যাবে, কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনের মুভমেন্ট হবে। এই কারণে কন্ডাকশন ব্যান্ডে আমরা এই ফিল্ড সার্কেলগুলো ইলেকট্রন বোঝাচ্ছি, আর এই ভ্যাকেন্ট যে সার্কেল সেগুলো আমরা হোল আমরা বলছি। আর ভ্যালেন্স ব্যান্ড হচ্ছে কমপ্লিটলি ফিল্ড অবস্থায় থাকবে এবং কন্ডাকশন ব্যান্ডটা হচ্ছে কমপ্লিটলি এমটি অবস্থায় থাকবে। এটা হচ্ছে 0 কেলভিন টেম্পারেচারের জন্য। মানে বেসিক্যালি ইনসুলেটারের যেটা এনার্জি ব্যান্ড ডায়াগ্রামে যে চেহারা, সে একই চেহারা হবে। দ্য সেমিকন্ডাক্টর দেয়ারফর বিহেভস অ্যাজ এন ইনসুলেটর অ্যাট 0 কেলভিন। দ্য ইলেকট্রনস প্রেজেন্ট ইন দ্য ভ্যালেন্স ব্যান্ড ডু নট কন্ডাক্ট অ্যাজ দিজ আর বাউন্ড টু দেয়ার রেসপেক্টিভ কোর্স। মানে এই যে ভ্যালেন্স ব্যান্ডে যে ইলেকট্রন যেগুলো রয়েছে তাদের কাজ হচ্ছে বন্ড ফর্ম করে থাকা, তারা কিন্তু মুভ করতে পারবে না। As the temperature increases, some of the valence band electrons acquire sufficient thermal energy to jump to the conduction band. তার মানে থার্মাল এনার্জি দিলে এই ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো বন্ড ব্রেক করে কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে এবং সেই ভ্যালেন্স ব্যান্ডে ইকুয়াল নাম্বার অফ হোল তৈরি হবে। দ্য ইলেকট্রনস ইন দ্য কন্ডাকশন ব্যান্ড অ্যান্ড হোলস ইন দ্য ভ্যালেন্স ব্যান্ড বিহেভ অ্যাজ ফ্রি ক্যারিয়ার্স। তাহলে এই যে কন্ডাকশন ব্যান্ডের ক্ষেত্রে ইলেকট্রনগুলো এবং ভ্যালেন্স ব্যান্ডের ক্ষেত্রে হোলগুলো, এরা কিন্তু মানে ফ্রি চার্জ ক্যারিয়ার হিসেবে বিহেভ করবে এবং একটা ইলেকট্রিক ফিল্ড দিলে তারা মুভ করবে এবং আলটিমেটলি একটা নেট কন্ডাক্টিভিটি দেবে। দ্য কন্ডিশন অফ দ্য মুভমেন্ট অফ ইলেকট্রনস আর হাউএভার ডিফারেন্ট ফ্রম দ্য কন্ডিশন অফ দ্য মুভমেন্ট অফ হোলস। মানে ইলেকট্রনের যে কন্ডাকশান এবং হোলের কন্ডাকশান, এরা এই দুটো ব্যাপার কিন্তু একটু আলাদা। কীরকম না, দ্য ইলেকট্রনস মুভ হোয়েন দ্য কন্ডাকশান ব্যান্ড ইজ নিয়ারলি এমটি। মানে কন্ডাকশান ব্যান্ড এমটি থাকলে তবেই কিন্তু ইলেকট্রনটা একটা জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে পারবে। আর হোল তৈরি হচ্ছে কী করে, হোল বেসিক্যালি একটা বন্ড ব্রেক করে হোল তৈরি হয়। তার মানে যখন ভ্যালেন্স ব্যান্ড যেখানে থাকে, অর্থাৎ ফুল অফ ইলেকট্রনিক স্টেট যখন থাকে, কোভ্যালেন্ট বন্ডগুলো ফর্ম অবস্থায় যখন থাকে, তখন একটা করে ইলেকট্রন বেরোবে এবং হোলের মুভমেন্ট হবে। মানে বেসিক্যালি এই হোলটা মুভ করছে হোয়েন দ্য ভ্যালেন্স ব্যান্ড ইজ নিয়ারলি ফুল, অর্থাৎ সেখানে কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে থাকবে এবং হোলের মুভমেন্টটা হবে। দাস দ্য প্রপার্টি সাচ এস এফেক্টিভ মাস। এফেক্টিভ মাস মানে হচ্ছে, এমনিতে মাস বলতে একটা পার্টিকুলার মাস তো আমরা নর্মাল যেটা মাস সেটা আমরা জানি। এফেক্টিভ মাস কথাটা এই কারণে ব্যবহার করা হলো, যেহেতু আমরা একটা ক্রিস্টালের কথা ভাবছি। অনেকগুলো অ্যাটম একটা পিরিয়ডিক্যালি অ্যারেঞ্জ হয়ে একটা ক্রিস্টাল ফর্ম করছে এবং একটা পার্টিকুলার চার্জ ক্যারিয়ারের যে মুভমেন্ট, সেটা এই যে এক একটা আয়ন যেটা রয়েছে বা অ্যাটম যেটা রয়েছে তাদের যে পজিশন তার উপরে ডিপেন্ড করছে। সেই জন্য আমরা এফেক্টিভ মাস কথাটা এখানে বললাম। তো ইলেকট্রনের বা হোলের এফেক্টিভ মাসগুলো কিন্তু আলাদা হয়। এবং মোবিলিটি মানে হচ্ছে এটা মোবিলিটি হচ্ছে এমন একটা প্যারামিটার যেটা হচ্ছে কন্ডাক্টিভিটির সঙ্গে প্রপোর্শনাল, অর্থাৎ মোবিলিটি বাড়লে কন্ডাক্টিভিটি বাড়ে। তো এগুলো ইলেকট্রনের এবং হোলের কিন্তু আলাদা আলাদা হয়। যেমন কি হোল এস লার্জার এফেক্টিভ মাস, হোলের এফেক্টিভ মাসটা বেশি হয় আর লোয়ার মোবিলিটি হয় কোরেসপন্ডিং টু দ্যাট অফ ইলেকট্রন। এফেক্টিভ মাসটা বেশি আর মোবিলিটিটা কম হয় ইলেকট্রনের থেকে। দ্য চার্জ অফ এ হোল ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট টু দ্যাট অফ ইলেকট্রন। এটা হতেই হবে, চার্জ দুটো আলাদা। আর
It is now apparent that in an intrinsic semiconductor the number of electrons Ni in the conduction band is always equal to the number of holes. এটাও হতে হবে, কারণ আলটিমেটলি যেহেতু ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো বন্ড ব্রেক করে কন্ডাকশন ব্যান্ডে যাচ্ছে এবং বন্ড ব্রেক করা মানে সেখানে হোলের সৃষ্টি হওয়া, তাহলে Ni ইজ ইকুয়াল টু Pi, এটা কিন্তু হতে হবে। এবং Ni এবং Pi এদেরকে আমরা ইন্ট্রিনজিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন বলছি। বিসাইড দ্য জেনারেশন অফ ইলেকট্রন হোল পেয়ার, অর্থাৎ ইলেকট্রন হোল পেয়ার জেনারেশন ছাড়া আরেকটা প্রসেস যেটা ঘটে সেটা হচ্ছে রিকম্বিনেশন, যেটা আমরা একটু আগে বললাম যে একটা ফ্রি ইলেকট্রন একটা সেমিকন্ডাক্টরের মধ্যে র্যান্ডমলি মুভ করছে, মুভ করতে করতে সে একটা হোলের জায়গায় চলে আসতে পারে। তাহলে ইলেকট্রনটা যদি একটা হোলের জায়গায় যদি চলে আসে তখন কী হবে, হোলের সঙ্গে সে কম্বাইন হবে, কম্বাইন হয়ে সেই বন্ডটাকে রিকনস্ট্রাক্ট করছে। তাহলে এই যে ইলেকট্রন হোল পেয়ার যেটা রিকম্বিনেশন যেটা হলো, তার মানে যেটা হলো আলটিমেটলি যে ইলেকট্রন হোল পেয়ার কিন্তু ডিস্ট্রয় হয়ে গেল, ডিস্ট্রয় হয়ে একটা বন্ড তৈরি হয়ে গেল। অ্যান্ড দ্য ফ্রি ইলেকট্রন ইজ কনভার্টেড ইন্টু বাউন্ড ইলেকট্রন, তাহলে ফ্রি ইলেকট্রনটা সেই হোলের জায়গায় বসে বন্ড ফর্ম করে সে একটা বাউন্ড ইলেকট্রনে কনভার্টেড হয়ে গেল। দিস রিকম্বিনেশন প্রসেস ইজ ইকুইভ্যালেন্ট টু অ্যান ইলেকট্রন জাম্পিং ফ্রম দ্য কন্ডাকশন ব্যান্ড টু দ্য ভ্যালেন্স ব্যান্ড। এটাকে আমরা এইভাবে ভাবতে পারি যে একটা কন্ডাকশন ব্যান্ড থেকে ইলেকট্রন আবার এখান থেকে জাম্প করে চলে এলো এবং আলটিমেটলি একটা এনার্জি দিল। এই যে এইচ নিউ যেটা হচ্ছে রিকম্বিনেশনাল এনার্জি, এটা কিন্তু একটা এনার্জি আমাদেরকে দিচ্ছে। এটা ইকুইভ্যালেন্ট টু দ্য ব্যান্ড গ্যাপ এনার্জি। কন্ডাকশন ব্যান্ড এবং ব্যালেন্স ব্যান্ডের মধ্যে যে গ্যাপটা সেটাকে আমরা ব্যান্ড গ্যাপ বলছি। এবং একটা ইলেকট্রন যদি এই পজিশন থেকে এই পজিশনে যদি আসে তাহলে আলটিমেটলি সে কিন্তু একটা এনার্জি দিচ্ছে, এটাকে আমরা ব্যান্ড গ্যাপ এনার্জি বলছি। আরেকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে ইলেকট্রনের মানে ইলেকট্রন জেনারেশনের হার এবং রিকম্বিনেশন হার সবসময় একই হয়, জি ইজ ইকুয়াল টু আর হয়, জেনারেশন ইজ ইকুয়াল টু রিকম্বিনেশন, দ্যাট ইজ ইকুয়াল টু একটা সাম কনস্ট্যান্ট ইন্টু Ni ইন্টু Pi। অর্থাৎ Ni মানে হচ্ছে ইলেকট্রন চার্জ ক্যারিয়ার, Pi মানে হচ্ছে নাম্বার অফ হোল ক্যারিয়ার। এই জিনিসটা সবসময়তে একই হয়। আর এটা আমাদেরকে মনে রাখতে হবে যে ফর এ গিভেন টেম্পারেচার দ্য কোয়ান্টিটি Ni ইজ কনস্ট্যান্ট অ্যান্ড ডিপেন্ডস অনলি অন দ্য নেচার অফ দ্য সেমিকন্ডাক্টর। তাহলে সেমিকন্ডাক্টরের নেচারের উপরে Niটা কনস্ট্যান্ট হয়। তাহলে আমরা এই লেকচারে মূলত ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর সম্বন্ধে আলোচনা করলাম। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আর ফার্দার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমি রিকোয়েস্ট করছি পুরি অ্যান্ড বব বোর্ডের সলিড স্টেট ফিজিক্স বইটা পড়ে নিতে। এই লেকচারটা শোনার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।